আমার হাতের ডান পাশে যে খালি মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা পুরনো বাণিজ্য মেলার মাঠ, যেটা আগারগাঁয়ে অবস্থিত। আর ওই পাশে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। বর্তমানে এই মাঠটা একেবারেই খালি। গত কয়েক বছর যাবত এখানে কোনো বাণিজ্য মেলার আয়োজন করা হয় না। মাঝে মাঝে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়, যেমন বৃক্ষ মেলা, এরকম অনেক মেলার আয়োজন করা হয়। তো যেহেতু মাঠটা এখন খালি, আর বাম পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবেদন হলো তারা এই মাঠটাকে তারা তাদের গবেষণার কাজে ব্যবহার করতে চায়। এটা আসলে একটা ভালো উদ্যোগ হবে যদি এই খালি মাঠটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি দেওয়া হয়। এই দেখেন, এখানে অলরেডি সাইনবোর্ড টাঙানো আছে, সম্ভবত এটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, গবেষণা মাঠ প্রবেশাধিকার সংরক্ষিত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা 1207। দেখে ভালো লাগলো। গত কিছুদিন আগে আমি অনেকের ভিডিওতে দেখেছি যে এই মাঠটা একেবারেই দখল হয়ে গেছে। বিশেষ করে লরি এবং ট্রাক ড্রাইভার যারা আছেন তারা এখানে পার্কিং করে। যাই হোক, যেহেতু এখন ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এখন আশা করি এখানে যুগোপযোগী গবেষণা করা হবে। আমাদের দেশের ফসল কিভাবে আরো বৃদ্ধি করা যায়, কিভাবে ভালো মানের ফসল উৎপাদন করা যায়। কারণ দিন দিন আমাদের দেশের জমি হয়তো কমতেছে না, কিন্তু ফসলের জমি কমে যাচ্ছে। আমাদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, হয়তোবা ভবিষ্যতে আরো বাড়বে। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় দেখা গেছে ফসলের জমিগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তারপর হচ্ছে মিল ফ্যাক্টরি, এরপরে আবাসন প্রকল্পগুলো করা হয়। সো দিন দিন এই জায়গাগুলো কমে যাইতেছে। তো সেই অনুযায়ী আমাদের ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমাদেরকে অল্প জায়গার ভিতরে, আমাদের বাংলাদেশে যারা কৃষি বিজ্ঞানী আছেন তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন অল্প জায়গার ভিতরে কিভাবে বেশি ফসল ফলানো যায়। সেটা আমরা এখন পর্যন্ত অনেক দেখেছি। বাংলাদেশি কৃষি বিজ্ঞানীরা অনেক গবেষণা করে ফসল কিভাবে বাড়ানো যায়, অল্প জায়গার ভিতরে কয়েক ধরনের ফসল ফলানো যায়, সেটা চেষ্টা করে যাচ্ছেন। আরও ভবিষ্যতে আরও সুদূর প্রসারী হবে আমরা আশা করি। তো এর জন্য আমাদের বাংলাদেশের যে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অনেকটাই অবদান রাখতেছেন। এই মাঠটা দেওয়ার কারণে অনেক উপকার হয়েছে আমাদের এই কৃষি গবেষণার কাজে। আশা করব তারা এই মাঠের যথেষ্ট ব্যবহার করবেন। আগারগাঁও সিগন্যাল দেখি কতক্ষণে ছাড়ে। সামনে আগে আসলাম, মাথার উপরে মেট্রো রেল লাইন, আর এই সামনে আগারগাঁও স্টেশন মেট্রো রেলের। আমি এখান থেকে ডানে যাব, লিংক রোড হয়ে প্রাইম মিনিস্টার কার্যালয়ের সামনে দিয়ে বের হব। আগারগাঁও যে লিংক রোড আছে এখান দিয়ে। এখন তো অবশ্য প্রাইম মিনিস্টার নাই, এখন হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শব্দ পাচ্ছি, মাথার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, মোটামুটি ভালোই শব্দ হয়। ভিতর থেকে কিছু বোঝা যায় না, মেট্রো রেলে যখন চলাচল করা হয় তখন কোনো শব্দই বোঝা যায় না, বাট নিচ থেকে আশেপাশ থেকে ভালোই শব্দই অনুভব করা যায়। আমি আসলে যাব ডানে, ডানে ঢুকেছি। আমি বাম সাইড দিয়ে চিপা চুপা দিয়ে বের হয়ে দেখি কতটুকু বের হওয়া যায়। এখানে এই বিভিন্ন পরিবহনের যে বাসগুলো আছে, বাসগুলো এসে একেবারেই জ্যাম বাজার। এই কোনাটাতে আসলে দাঁড়ানো ঠিক না, তারপরেও এমন একটা জায়গা এখানে এসে দাঁড়াবে আর পিছন থেকে পুরো জ্যাম লেগে যায়। কারণ যেহেতু এটা হচ্ছে রাস্তার মুখ, দুই দিক থেকে গাড়িগুলো এই লেনে ঢুকতেছে। এই ড্রাইভার ভাইয়েরা যদি আরেকটু সামনে দাঁড়ায় তাহলে কিন্তু আর এই জ্যামের সৃষ্টিটা হয় না। কিন্তু আসলে কি বলবো, ওনারা সামনে দাঁড়াবে না, পারলে রাস্তা একবারে ব্লক করে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে যখন একই কোম্পানি যখন গাড়ি হয় তখন তো কোনো কথাই নেই, রাস্তা পুরো একেবারে এরকম সোজা না দিয়ে আর এইভাবে একজন একজনকে রাস্তা ব্লক করে দিয়ে হচ্ছে দাঁড়িয়ে থাকে। দুপুরবেলা, যেহেতু শীতের দুপুর, কুয়াশাচ্ছন্ন, আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন, আর আমিও কুয়াশার ভিতরেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেকদিন পরে মোটো ব্লগিং করতেছি, আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করতেছি।
ভালোই লাগতেছে। আসলে ওইভাবে তেমন একটা সময় হয়ে ওঠে না যে ব্লগিং করে আপনাদের মাঝে শেয়ার করব। তো চিন্তা করতেছি এখন থেকে যখনই বের হব আপনাদের মাঝে টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং আমাদের আশেপাশের যেই পরিবেশ পরিস্থিতি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন সামনে জ্যাম তো মনে হইতেছে না, বাট গাড়ি মনে হয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই যে দেখেন একটা বাস হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, একই কোম্পানির গাড়ি, এই জন্য পিছন থেকে এটা আবার হর্ন দিতেছে। রয়েস পরিবহন। আচ্ছা, আমি ডানে ইন্ডিকেটর দিয়ে বের হয়ে গেলাম। এখানে অনেক যাত্রী, এই বাসটা হচ্ছে নতুন বাজার পর্যন্ত যায়। এখানে অনেক যাত্রী থাকে নতুন বাজার গুলশান এদিকে যাওয়ার জন্য। একটা সময় অনেক বছর আগে, মেবি 7-8 সালের দিকে, এইখানে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 7-8 সালের দিকে, তখন এখানে র্যাঙ্কস ভবন ছিল। এই যে সামনে যে র্যাঙ্কস ভবনটা আছে এটা তো পরে করা হয়েছে, তার দক্ষিণ পাশে। এটা হচ্ছে উত্তর পাশে, এর দক্ষিণ পাশে, ওই পাশে আর কি। তো আমি যেদিকে যাচ্ছি তার ডান পাশে র্যাঙ্কস ভবনটা ছিল মেবি 22 তলা। তখন ওই সময় মনে হয় ঢাকা শহরের সব থেকে কি বলবো মজবুত বিল্ডিং মনে হয় ছিল এটা। এই বিল্ডিংটাতে যেটা ছিল ভাঙার জন্য, মানে সম্পূর্ণ বিল্ডিংটাই হচ্ছে ঢালাইয়ের ছিল, কোথাও কোনো ইটের কাজ ছিল না। সাইড ওয়াল, ফ্লোর, সাইড ওয়াল সম্পূর্ণই হচ্ছে পাথরের ঢালাই। তো বিল্ডিংটাকে ডেমোলেশন করার জন্য তখন সুদূর জার্মানি থেকে কিছু ইনস্ট্রুমেন্ট আনা হয়, কারণ এতটাই মজবুত ছিল যে আমাদের দেশে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে ভাঙা যাচ্ছিল না। তো হাই পাওয়ারের ইনস্ট্রুমেন্ট আনা হয় এটা ভাঙার জন্য। তো সেটা ভেঙে তেজগাঁও থেকে এখানে ফ্লাইওভার করা হয়েছে। যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে, বাট তবে এখানে তেজগাঁও ফ্লাইওভারটার আমি মনে করি কিছুটা ভুল আছে এটা এখানে তৈরি করার ক্ষেত্রে। আরেকটু ডিজাইন এটা চেঞ্জ করে, যেহেতু এখানে বিজয় সরণি চৌরাস্তার এখানে আগে না নামিয়ে এখানে ডানে বামে কিছুটা পাসিংয়ের ব্যবস্থা করে দিতে পারতো ফ্লাইওভার থেকেই, তাহলে আর এই চৌরাস্তাতে আগের মতো জ্যামটা পড়তো না। আগে যেমন 3 রাস্তা ছিল, যেই জ্যামটা ছিল এখন হচ্ছে তার থেকে বেশি জ্যাম পড়ে চৌরাস্তা হওয়ার কারণে। আর মোটামুটি ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিজয় সরণি। ঢাকা শহরের মোটামুটি না, মানে বেশ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টও বলা যায় বিজয় সরণি পয়েন্ট। এখানে যে পরিমাণ সিগন্যাল থাকে, এখন যেহেতু আমাদের দেশে প্রাইম মিনিস্টার নাই, প্রধান উপদেষ্টার কার্যালয়, মেন কার্যালয় এখানে এখানে মোটামুটি বলতে পারেন যে সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত জ্যাম লেগে থাকে। আমি বাম লাইনে ঢুকে গেলাম কেন, কারণ আমি ক্যান্টনমেন্টের ভিতরে যাব, আর কিছুক্ষণ পরে আমাকে ক্যামেরা অফ করতে হবে। ক্যান্টনমেন্টের ভিতরে ছবি ভিডিও কোনোটাই অ্যালাউ না, তারপরেও অনেকে তুলে ভিডিও করে, বাট আমি আইনের বিরোধিতা করব না, আইন মেনেই হচ্ছে ভিতর দিয়ে চলাচল করব। তো আপাতত আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।